সৎ মায়ের অত্যাচারে ছোটবেলাটা কেটেছে। আমার মা আমাকে বড্ড বেশি ভালোবাসতো বলে হয়তো হঠাৎ করে অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছিল। 17 মাস বয়সে মা অন্য কারো হাত সাথে নিজেকে জড়িয়ে ফেলছিল, আর সেটা এতটাই প্রবল ছিল যে মাতৃত্বের টানও সেখানে হার মেরেছিল। মা চলে যাওয়ার পর বাবা আমার জন্য নতুন মা এনেছিল, আর সেখান থেকে আমার জীবনে অবহেলা শুরু হয়। পড়াশোনার গণ্ডি পার হতে পারিনি এখনও, সব মিলিয়ে অনেক কষ্টে টেনে টুনে 10ম শ্রেণীতে আসার পর সেটাও বন্ধ হয়ে যায়। বাবার টাকার অভাব ছিল না, তবে আমাকে দেবার মতো টাকা তার কাছে ছিল না, যার কারণে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপটাও আমি করতে পারিনি। বাবা মান যাবে বলে অন্য কারো কাছে হাতও পাততে পারিনি। সৎ মায়ের এক একটা অভিযোগ, অপমান আর শারীরিক অত্যাচার দিয়ে আমার দিনের সূচনা হতো, আবার শেষও হতো। সৎ মায়ের কাছে এরকম বেশি আশা করাও বোকামি। যেখানে নিজের মা আমাকে আগুনে কূপে ফেলতে দুবার ভাবেনি, সেখানে সৎ মা তো খেতে পড়তে দিচ্ছে, সেই অনেক। সৎ মা নিঃসন্তান, বাবা তাকে এই জন্যই বিয়ে করেছিল, ভেবেছিল আমাকে আপন করে নেবে। তবে ইদানিং টাকার লোভ তার কাছে খুব সহজে মাতৃসুলভ আচরণটা বিলীন হয়ে যায়। যতদূর জানি বছরখানেক আগে তিনি বেশ আদর যত্নে বড়ও করেছেন, তবে একটা সময় পর তিনিও বদলে যেতে থাকলেন। পরের মেয়ে পেলে ওনার লাভ লোকসান কী হবে ভাবতে লাগলেন। লোকসানের পরিমাণটা বেশি হয় তিনি আমাকে আদর করা ছেড়ে দিলেন। বাবার সব কিছু তার বাপের বাড়িতে দিতে লাগলেন। ওনার ভাইয়ের ছেলেমেয়েরা যেন আমার বাবার টাকার সঠিক হকদার, এটাই তিনি বাবাকে সুন্দর করে বুঝিয়ে ফেলেছেন, যার কারণে আমার কোনো মূল্য এ সংসারে নেই। ঘাড়ের উপর বসে খাচ্ছি, এটাই কি কম? 17 বছরের এই জীবনে সুখটা সত্যি কেমন ভুলে গেছি। দুঃখের পর সুখ আসে, এই প্রবাদ বাক্যটা খুব বিশ্বাস করতাম, তবে দুঃখের পর যে দুঃখের মন নেয় সেটা হয়তো বুঝতে পারিনি। তাই অন্ধকার কুঠরিতে বসে জীবনের শেষ অধ্যায় গুনছি। দম বন্ধ লাগছে। কেনই বা আমাকে এখানে আনা হলো, তার কারণ আমার অজানা। মা পাঠিয়েছিল বাসার জন্য ডাল কিনে আনতে। আমি রাত হওয়ার পর বের হয়েছিলাম, বের না হয়েও কোনো উপায় ছিল না, কারণ মায়ের 8-10টা নোংরা কথা শোনাচ্ছে, সাহস আমার ছিল না। অগত্যা বের হয়েছিলাম। ডাল কিনতে হয় একটু দূরে মুদির দোকান থেকে। মুদির দোকান যেটা 10 মিনিটের পর ধারতে হয়, মাঝ রাস্তা যেতে এক ভদ্রলোক আমার সামনে আসলেন। লোকটাকে বেশ ভদ্রই মনে হচ্ছিল আমার। ভদ্রলোকের সামনে আসার পর যদিও একটু ভয় লাগছিল, তাই আমি হাঁটার গতি বাড়িয়ে দিই। ভদ্রলোক তখন আমাকে দেখে ডেকে বলেন, ভয় পাবেন না, আমি এরকম কেউ না যে আপনার ক্ষতি করব। আমি কেবল এখানে একটা ঠিকানা জানতে এসেছি। আমি তেমন উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। ভদ্রলোক এবার হাঁটার গতি বাড়িয়ে আমার সামনে এসে বলল, আমাকে শুধু বলুন সুশান্ত সাহেবের বাসা কোনটা। আমি হালকা ঢোক গেলে বললাম, সামনের গলিতে। ভদ্রলোক আমাকে ধন্যবাদ দিয়ে বললেন, আপনার বয়স কত? এত রাতে কেন বের হয়েছেন? কথার ধাপে বলেছিলেন, আমার 17 বছর, মা পাঠিয়েছে তাই বের হয়েছি। এরপর কি হলো জানি না। যখন জ্ঞান ফিরল আমি লক্ষ্য করলাম আমি একটা অন্ধকার বাসায়, আর বাসাটা আমার একদম পরিচিত না। বাসাটা যতটা আন্দাজ করতে পেরেছি মনে হলো শহরের স্টাইলে করা। এখন এই কুঠরিতে বসে আমি ভাবছি আমাকে কেন এখানে আনা হলো, আর সে ভাবনার উত্তর যে এতটা ভয়ঙ্কর হবে মিলবে জানা ছিল না। দরজা খোলার আওয়াজে কানে আসলো। সামনের দিকে তাকালাম। যে ভদ্রলোক ঘরের আলো জ্বেলে আমার সামনে আসলেন, আমি ভয়ে ভয়ে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন এখানে এনেছেন? লোকটি হাসলো, কিছুটা অট্টহাস্য বলল, প্রথমে খুন করব, তারপর করব, এরপর তোকে টুকরো টুকরো করে দিব। কথাটা শুনতে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি লোকটার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বললাম, আমাকে এভাবে মারবেন না, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমাকে মেরে আপনার কি লাভ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। লোকটা আর একটু হাসলো, হেসে হেসে বলল, এরকম আকুতি মিনতি তোর আগে অনেকে করেছে, আর জানিস তো কেউ এই রক্ষা পায়নি। আমার এই চিৎকার ভীষণ ভালো লাগে। দেখিস না মানুষ মশার বেটে মশা মারলে, মশা মারার পর মটমট করে শব্দ হয়, সেটা শুনতে পছন্দ করে। আমি ঠিক মৃত্যুর আগে মানুষের এই হাহাকার শুনতে পছন্দ করি। এই কথাটা শুনে আমার মুখের শব্দটা বন্ধ হয়ে গেল। এবার লোকটা আমার দিকে তাকালো। আমি বুঝতে পেরেছি তিনি এর আগে আরও এরকম অবস্থায় এমন করেছেন। তাই হালকা গলায় বললাম, মৃত্যুর আগে আমার কেন মৃত্যু হচ্ছে সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। লোকটা আমার চুলগুলো ধরে তার দিকে তাকিয়ে বলল, 16টা মেয়েকে আমি মেরেছি, তারা ভয়ে এতটাই কাতর ছিল যে প্রশ্নটা করার সাহস পায়নি। তুই একটু সাহসে এসেছিস বোঝা যায়। শোন, তোর দোষ, তোর বয়স 17, জানিস তো 17 কেবল সংখ্যা নেই। আমি কিছুটা বিস্মিত হলাম। একটা মানুষ খুনের
কারণ হিসেবে 17 বছর বয়স হতে পারে, আর 17 একটা সংখ্যা নয়। তাহলে কেন বললো 17 কেবল সংখ্যা নয়? ভীত গলায় আবারও বললাম, 17 বছর হয় আপনি আমাকে করবেন? কি এমন আছে এই 17 সংখ্যায়? আমি তো স্বাভাবিক নিয়মে বড় হয়েছি, এ সংখ্যায় পা দিয়েছি। আমার তো এতে কোনো দোষ নাই। আর এর আগে আপনি কয়টা করেছেন, আর তাদেরকে কেন করেছেন? সামনে থাকা লোকটি আমার দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি চিন্তা করছিলাম তোকে আজকেই করব, তবে আমার সিদ্ধান্ত আমি পাল্টেছি। তোর অনেক সাহস। আমি যে সাহসটা আগে মলিন করে দেব, তারপর মারব। মৃত্যু ভয়ে কাতর হতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। মানে, সহজ উত্তর, তুই যদি মৃত্যু ভয়ে কাতর হতি তাহলে এসব বলার সাহস বা ইচ্ছে জাগতো না। তোর মধ্যে আরও কাতরতা আনতে হবে। তাই আমি তোকে আমার 16টা খুনের বর্ণনা দেব, তুই হবি 17 নম্বর। আর এর আগে যাদের করেছি তাদের একটাই দোষ ছিল, তারা সবাই 17 বছর বয়সী। আর প্রতিটার বর্ণনার পর আমি তোর চোখে মৃত্যু ভয় দেখাবো। এরপর তোকে বলবো আমি কেন 17 বছর বয়সী মেয়েদের করি। একদিন একদিন করে তোকে সবগুলো খুনের বর্ণনা দিয়ে 17তম দিনে তোকে করব। শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার। বুঝতে পারছিলাম তিনি অস্বাভাবিক কোনো মানুষ নন। আমি এক সাইকোপ্যাথি পাল্লায় পড়েছি। আমাকে যে করে হোক এই মৃত্যুকূপ থেকে বের হতে হবে। তবে আপাতত এটাই ভরসা যে আমি খুন হতে যাচ্ছি না। আমার হাতে সময় আছে আরও 17 দিন। এসব ভেবে মনকে শান্ত করতে লাগলাম। এর মধ্যে খুনিটা বর্ণনা দেওয়া শুরু করলো। প্রথম খুনের বর্ণনা শুনে আমার ভেতরের হার্টবিট বেড়ে দম বন্ধ হওয়ার উপক্রম। প্রথমটা কাকে করেছিলাম জানিস? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, কাকে? উনি হাসলেন, ভয়ঙ্কর হাসি এসে বললেন, আমার স্ত্রীকে। তার বয়সও 17 ছিল। আমি তাকে খুন করব বলে তার যখন 16 বছর বয়স ছিল তখন তার থেকে ভাত পাতি মিষ্টি কথায় তাকে পটিয়ে, জানিস তো এ বয়সী মেয়েরা প্রশংসায় ভীষণ পটে যায়। ওদের পটানো একমাত্র হাতিয়ার হলো প্রশংসা। তুই যত প্রশংসা করবি ওরা তত খুশি হবে আর তোর প্রতি দুর্বল হবে। আমি ওর সাথে টানা 1 বছর প্রেম করছি। প্রেম করার সময় এমন কোনো সারপ্রাইজ নেই যে তাকে দেইনি, এমন কোনো ভালোবাসার কথা নেই যে তাকে শোনায়নি। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, একটা জন্য আপনি এত বড় নাটক করছেন? টানা একটা বছর একটা মেয়ের সাথে কথা বলে আপনার মনে একটুও মায়া হয় না? ছি! আমার কথা শুনে ওনার মুখের হাসিটা আরও প্রশস্ত হলো। হাসতে হাসতে বললেন, মেয়েদের এরকম ঘৃণা চোখ আমার অনেক ভালো লাগে। আমি তার সাথে 1 বছর প্রেম করে তাকে বিয়ে করি। আর বিয়ের রাতে যখন আমার স্ত্রী সব জানলো, ঠিক তখন তার চোখে এমন ঘৃণা ফুটে উঠছিল। আমি বেশ উপভোগ করছিলাম, জানিস। আমার এসব অনেক ভালো লাগে। আমার ভেতরে শান্তি লাগে। মেয়েদের হাহাকার ঘৃণা ভরা চোখ আমাকে শান্তি দেয়। কথাগুলো বলে তিনি বিকট আওয়াজে কিছুক্ষণ হাসলেন। তারপর আমার দিকে তাকে আবারও বললেন, তোকে আমি করতেছিলাম কীভাবে জানিস? আমি ওনার প্রশ্নের কোনো জবাব দিলাম না, চুপ করে বসে রইলাম। তিনি উঠে দাঁড়ালেন, সামনের দিকে এগিয়ে ড্রয়ার খুললেন। তারপর আমার হাত সামনে এসে একটা কাঁচি দেখালেন। বীভৎস পচা গন্ধে গা গুলিয়ে যাচ্ছে আমার। তিনি ইয়াক করে উঠতেন। তিনি আমার নাকের কাছে কাঁচিটা নিয়ে শুকলেন আর বলতে লাগলেন, একদম তাজা গন্ধটা আরও সুন্দর ছিল। 7 দিনের পচা তো ওই গন্ধটা আর আগের মতো নাই। তারপরে ও গন্ধ আমাকে বেকুল করে। তোকে করার পর আবারও সে গন্ধ পাবো। এই যে দেখছিস না কাঁচিটা, এটা দিয়ে ধান কাটে। এই কাঁচিটা দিয়ে আমি আমার স্ত্রীর বরাবর আঘাত করি, তারপর বুকের উপর গলা টেনে কেটে দেই। কই মাছের মতো যখন ছটপট করছিল, আমার যে কি ভালো লাগতেছিল বুঝতে পারবো না। কারণ মৃত্যু যন্ত্রণা রক্ত আমাকে ভীষণ আনন্দ দেয়। এরপর মনে হলো বিয়ে করছি, বাসর করব না। তারপর সে মাখা লাশের সাথে বাসর করলাম। কি যে আনন্দ বুঝতে পারবো না। কথাগুলো বলে তিনি আর হাসতে লাগলেন। বর্ণটা আমার চোখের সামনে ভাসতে আমার কলিজাটা কেন জানি নড়ে যাচ্ছিল। আমি জানি না এখান থেকে আমি বের হতে পারবো কিনা, তবে এত কঠিন মৃত্যু আমি চাই না। আবারও ওনার কথা কানে আসলো। এরপর সারা শরীর আমি করেছি। তারপর আমার টমিকে খেতে দিছে। আমার টমি ভীষণ মাংস খেতে ভালোবাসে। আমি ভেবেছিলাম টমি হয়তো লোকটার পোষা কুকুর, তাই বেশ ঘৃণা ভরায় বললাম, মানুষ মেরে কুকুরকে খাইয়ে কী আনন্দ পান? একটা মানুষের থেকে কুকুরের মূল্য বেশি হয়ে গেল। আমার কথা শুনে তিনি আমার গাল বরাবর কষিয়ে একটা চর দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, টমি আমার পোষা কুকুর না, সে মানুষ। আমি তাকে মানুষের খাওয়া শিখিয়েছি। সে আমার আদরের ছোট ভাই। সে যখন কর্মর করে মানুষের
চিবাতে থাকে। আমার তখন ভীষণ ভালো লাগে। লোকটার কথা শুনে আমার ভেতরটা ঘৃণায় ফেটে যাচ্ছে ঘৃণায়। মানুষ এত নিকৃষ্ট কী করে হয়? এর থেকে আমার সৎমা দ্বিগুণ ভালো ছিল। লোকটা তার বর্ণনায় শেষ করে লাইট বন্ধ করে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এখান থেকে আমি কিভাবে বেরোবো। এদিকে গোয়েন্দার প্রধান সমীর চৌধুরী ভীষণ চিন্তিত। এরপর 9টি মেয়ের মিসিং কমপ্লেন এসেছে। তাদের সবার বয়স 17। মেয়েগুলি এই বয়সে কোথায় যাচ্ছে সে হিসাবে মিলাতেই পারছে না। নিখোঁজ 9 জনের মধ্যে শুধু 5 জনের 17টা আঙ্গুল তাদের বাসার সামনে পাওয়া গেছে। কে যেন প্যাকেট করে বাসার সামনে রেখে গেছে। তিনি বুঝতে পারছেন এটা কোনো সাইকের কাজ। এ সবগুলো একজনে করছে, কিন্তু এমন নিখুঁত মাস্টার প্ল্যান করছে যাতে করে বোঝা মুশকিল যে কে এই কাজ করছে। তার উপর মিডিয়ার কাছে এসব কিছু ফাঁস হলে অনেক প্রেশার বেড়ে যাবে। সাইকোটা চলে গেছে। আমি গুটিসুটি মেরে চুপ করে বসে আছি। অনেকটা সাহস সঞ্চার করে উঠে দাঁড়ালাম। ঘরটা চারপাশটা ভালো করে অবলোকন করলাম। ঘরটা ডুপ্লিকেট সিস্টেম করা। এরকম বাসা আমি টেলিভিশনে দেখেছি এর আগে, আর বাস্তবে দেখলাম। আমি ঘরের চারপাশে হেঁটে হেঁটে দেখলাম, আর এখান থেকে বের হওয়ার পথ খুঁজছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো জানলা নেই। পুরো ঘরটায় আমি কোনো জানলা পেলাম না। আমি সামনে উপরে ওঠার সিঁড়ি ভাবতেই লাগলাম। উপরে উঠে হয়তো ছাদের দেখা মিলবে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর বুঝলাম এখানে ছাদে যাওয়ার মতো কোনো দরজা নেই। উপরে 3টা রুম। একটা রুমে প্রবেশ করলাম। খুব পরিপাটি করে সাজানো। দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলানো, যাতে লেখা আছে 17 নম্বর সংখ্যাটাতে ডাক দেওয়া। এর পাশেই তাকালাম, সেখানে একটা হাতের ছবি। সে হাতের আংটিতে 17 সংখ্যাটা লেখা। পুরো ঘরটা জুড়ে 17টা লাইট, 17টা ফুলদানি, এমনকি ফুলদানিতে 17 রকমের ফুল, 17টা ছোট ওয়ালমেট, এক একটা দেওয়ালের টাইলস সে সংখ্যা 17, এমনকি নিজের মেঝেতে ফ্লোরের টাইলসের সংখ্যাও 17। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে যেন ধোঁয়াশা লাগছে। কি 17 সংখ্যার মধ্যে কি এমন আছে সেটাই বুঝতে পারছি না। নিজের জীবনের অন্তিম পর্যায়ে এসে এসব ভাবনা কুল কিনারা যেন পাচ্ছি না। তবে আমার হাতে আরও 16 দিন সময় আছে। এই 16 দিনের মধ্যে আমাকে এখান থেকে বের হওয়ার পথ বের করতে হবে। 17তম দিনে আমি সেই হাতে হতে চাই না। এসব ভেবে আমি পাশে আরেকটা রুমে প্রবেশ করলাম। রুমটা ঢুকতে আমার গা গুলিয়ে বমি আসলো। অনেকগুলো চুল পড়ে আছে, চুলগুলোর সাথে মাথার চামড়া লেগে আছে। মেঝেতে কেমন স্যাঁতস্যাঁতে। চুলগুলো দেখে মনে হচ্ছে মাথার চুলগুলো টেনে চামড়া সহ ছিঁড়ে ফেলছে। এরকম ভাবতে কলিজাটা নড়ে উঠল। ওইখানে দাঁড়িয়ে থাকার আর সাহস হলো না। সরাসরি চলে আসলাম আগের জায়গায়। হাত পা ভীষণ কাঁপছে। একটু খাবার পেলে শান্তি লাগতো। সামনে তাকিয়ে লক্ষ্য করলাম একটা ফ্রিজ। খাবার আসায় ফ্রিজে খুলতাম। ফ্রিজটা খুলে চিৎকার দিয়ে উঠলাম। সেখানে মানুষের গড়িয়ে পড়লো। আমি ভয়ে চুপ করে গেলাম। দৌড়ে গিয়ে পুনরায় আগের জায়গায় গেলাম। আমার চিৎকার শুনে লোকটা রুমে ঢুকলো। এরপর কোনো হুঙ্কার দিল না, বেশ স্বাভাবিক সুর বলল, খাবার খাবি? আমাকে বলতে পারতি। ফ্রিজে তোর জন্য কোনো খাবার নেই, ফ্রিজে টমির জন্য খাবার। আহা, তোর খাবার ওই টেবিলে রাখা আছে, খেয়ে নে। একদম ফ্রেশ ফলমূল আর চিকেন বিরিয়ানি। খেয়ে মোটা তাজা হ। মোটা তাজা মানুষগুলোকে করতে আমার ভীষণ ভালো লাগে। কথাগুলো বলে চলে গেল। আমার পেটে এতই ক্ষুধা ছিল যে কোথায় খেয়েছে দেখার ইচ্ছে জাগলো না। সরাসরি টেবিলে গিয়ে খেয়ে নিলাম। শরীর যেন একটু বল পাচ্ছি। সেই সাথে দু চোখে জেঁকে ঘুম আসলো। কখন ঘুমিয়ে পড়ছে খেয়াল নেই। এদিকে সমীর চৌধুরী একের পর এক ইনভেস্টিগেশন চালিয়ে কোনো কুলকিনারা পাচ্ছে না। তার সাথে কয়েকটা সবগুলো মেয়ে 17 বছর বয়সী। হাতের আঙ্গুল পাওয়া গেছে 17টা। যে বাড়ির মেয়েগুলো উধাও হয়েছে প্রত্যেকের বাড়ির রোড নম্বর 17 আর বাসা নম্বরও 17। তার মানে এই 17 সংখ্যার মধ্যে কিছু লুকিয়ে আছে। এমনকি সাইকোটা যে 17-র মধ্যে পেয়েছে, যার ধরনের 17টা কেবল একটা স্বাভাবিক সংখ্যা তার কাছে মনে হচ্ছে না। অবশ্যই এতে কোনো করুণ কাহিনী লুকিয়ে আছে। সমীর চৌধুরী তার অ্যাসিস্ট্যান্ট নুরাকে বলে, দেখো নুরা, আমার মনে হচ্ছে খুনি এই শহরেই আছে। 17কে কেন্দ্র করে আমাদের এগোতে হবে। প্রতিটা 17 নম্বর বাসার খোঁজ আমার কালকের মধ্যে চাই। কয়েকটা মিসিং প্ল্যান আমার কাছে আছে, বাকিগুলো তো আর আসতে পারে না। 17 নম্বর রোড, 17 নম্বর বাসা আছে, সবগুলো ডিটেলস আমি আজকের মধ্যে চাই। নুরা এক রাশ নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা। নুরা দিনরাত পরিশ্রম করে প্রতিটি বাসার ডিটেলস নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের করলো, যা এতদিন সবার চিন্তার আড়াল ছিল। আসলে এ 17 কি কেবল একটা সংখ্যার নাম? নুরা সমীর চৌধুরীকে তার ইনভেস্টিগেশনের সবটা খুলে বলল, স্যার, আমি এই এলাকার প্রতিটি 17 সংখ্যাকে ঘিরে যত বাসা আছে সবগুলো ইনভেস্টিগেশন করছি। মোট 17টা বাসার
মেয়ে মিসিং হয়েছে। এর মধ্যে 12টা মিসিং কমপ্লেন থানায় করা হয়েছে, বাকিগুলো এখনও করা হয়নি। বাকি যারা করেনি তারা অসহায় দরিদ্র পরিবারে, তাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। মেয়ে মিসিং হওয়াতে তাদের বরং ভালো হয়েছে, সংসারে খাবারের মুখ একটা কমেছে, তাই তারা এই বিষয় নিয়ে বেশি কথা বলতে রাজি হয়নি। এর মধ্যে একটা মেয়ে একদম রিসেন্ট মিসিং হয়েছে, সবে 2 দিন হলো। মেয়েটার সৎ মায়ের ভাষ্য মতে মেয়েটি পালিয়ে গেছে। বিষয়টা আমার একদম তা মনে হলো না। সৎ মা তো মেয়েটার মিসিং হতে খুশি, ওনার ঘাট থেকে আপদ বিদায় হয়েছে বলা হলো। তবে আমার ধারণা মেয়েটা পালায়নি, সাইকোটার কবলে পড়েছে। তবে স্যার, একটা চাঞ্চল্যকর তথ্য আপনাকে দেব, যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সমীর চৌধুরী কিছুটা রাগ দৃষ্টিতে তাকে বলেন, নুরা, আপনি এমন কেন বলুন তো? আগে তো আপনি চাঞ্চল্যকর তথ্যটা দিন, এগুলো বলবেন। আচ্ছা বাদ দিন, বলুন। স্যার, একটা মেয়ের বয়স 17, সেও 17 নম্বর বাসা 17 নম্বরে থাকে। তাকে নাকি এক লোক কিডন্যাপ করার চেষ্টা বেশ কয়েকদিন আগে। তবে আশ্চর্যজনক হলে সত্যি যে সে মাঝ রাস্তা থেকে পালাতে সক্ষম হয়েছে, তবে ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। কথাটা শুনে সমীর চৌধুরী যেন অন্ধকারে এক মুঠোয় আলোর ঝলক পেল। সে লাফিয়ে উঠে বলল, আমি এখনই সেই মেয়ের কাছে যেতে চাই। এদিকে আমি চোখ খুলে লক্ষ্য করলাম মেঝেতে লুটিয়ে পড়ে আছি। কোথা থেকে যেন সরু হয়ে এক রশ্মি আসছে। আলোটা দেখে মনে হলো এখন দিনের বেলা, আর আলোটা বাইরে থেকে এসেছে। এটা ভেবে আমার মনটা খুশি হচ্ছে যে আমি অন্তত কেউ বাইরে যাওয়ার একটা সরু পথ পেয়েছি। আমি কোনো রকম উঠে আলোর দিক বরাবর গেলাম। তারপর এক চোখ আলোর আসার পথ দিকে তাকালাম। বাইরে কেবল ছাদের দেখা মিলল। বুঝতে পারলাম আমি টপ ফ্লোরে আছি। এখান থেকে বের হওয়ার যে পথ, আমাকে যেভাবে হোক বের করতে হবে। আমি চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম আলো আসার পথটা ঘুন পোকা খেয়ে ছিদ্র করছে। বুঝতে পারলাম এটা একটা জানলা, আর এখানে প্রতিটা জানলা এরকম কাঠ দিয়ে আটকানো। আমি ঘুন পোকা ধরা অংশটাতে ঘুনের গুঁড়ো দিয়ে আটকে দিলাম, কারণ সাইকোটা কোনোভাবে যদি বুঝতে পারে আমি বাইরে যাওয়ার পায়তারা করছি, তাহলে আমাকে এখানেই জানে মেরে ফেলবে। আমি চুপ হয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। এর মধ্যে সাইকোটা আবার আসলো, আমার সামনে এসে বলল, আজকে আমি দ্বিতীয় বর্ণনা দিব। দ্বিতীয়টা কাকে করছে জানিস? আমি চোখ তুলে স্বাভাবিক গলায় বললাম, কাকে? উত্তরে তিনি বললেন, নিজের বোনের মেয়েকে। কারণ প্রথমটা করার পর আমি আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, আর এদিকে না করতে পেরে আমার হাত পা নিষ্পিস করতে লাগলো। একটা মেয়েকে কিডন্যাপ করছিলাম, তবে মাঝ রাস্তায় মেয়েটির জ্ঞান ফিরে আসে, কেমন করে যেন পালিয়ে যায়। আমি আর মেয়েটাকে ধরতে পারলাম না। এরপর আর কোনোদিন মেয়েটাকে বাসা থেকে বের হতে দেখিনি। অনেক খুঁজেছি একটা 17 বছরের মেয়েকে, কিন্তু পাইনি। তাই নিজের বোনের মেয়েকে করে ফেললাম তার জন্মদিনে। সেদিন আমার বোন তার মেয়ের জন্মদিনে আমাকে দাওয়াত দিতে এসেছিল, আর সেখান থেকে আমার প্ল্যানটা মাথায় আসে। আমি পুলিশকে কমপ্লেন করলাম। এখন আমার বোনের মেয়েকে পুলিশ খুঁজছে, হা হা। তাকে কিভাবে করছি জানিস? আমি ঘৃণায় মেঝেতে থুতু ফেলে উত্তর দিলাম, এত নিকৃষ্ট আপনি? আমার রাগ দেখে উনার হাসির রেশ আরও বেড়ে গেল। বোঝা যাচ্ছে আমার রাগে ভরা চোখ মুখ তাকে মানসিক শান্তি দিচ্ছে। তবে ওনার প্রতি আমার ঘৃণার বদলে বমি এসছে। উনি বেশ কিছুক্ষণ হেসে আমাকে বলেন, আমার ভাগ্নিও আমার উপর তোর মতো থুতু দিছিল। তার রাগ, কষ্ট, ঘৃণায় ভরা চোখ দুটো কত মায়াবী লাগছিল তোকে বুঝতে হাতে পারবো না। তাকে আমি ভালোবাসতাম বেশি, তাই তার ধারণটাও ছিল কঠিন। ভালোবাসার জিনিসগুলো ছটপট করলে আমার ভীষণ ভালো লাগে। তাকে জন্য প্রথমে তার চোখ দুটো উপড়ে ফেলছিলাম, তারপর কেটে দিয়েছিলাম। এরপর সে যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তারপর থেকে চুলগুলো টেনে টেনে উপড়ে দিয়েছিলাম, কারণ তার মা মানে আমার বোন ছোটবেলায় অনেক ঝগড়া লেগে চুল দিয়ে টাহরতো। রিভেঞ্জ নিয়েছিলাম, বুঝেছিস? এরপর যে কাঁচি দিয়ে যতই হোক ভাগ্নি তো করতে পারবো না, আর টমিকেও খেতে দিতে পারবো না। যতই হোক তারও তো ভাগ্নি, তাই রান্না করে গরিব দুঃখীদের খাইয়েছি, আর কলিজাটা খাইয়েছে আমার বোনকে। জানিস তো আমার বোন আমার রান্না করা পছন্দ করে। নিজের মেয়ের কলিজা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। তবে মজার ব্যাপার কি জানিস? আমার বোন জানে টমি নিখোঁজ, তবে টমি তো আমার কাছে। ভাইকে আর নিজের বোনকে হারিয়ে আমার বোন প্রায় পাগল, প্রায় হাহা। আমার বোনের যন্ত্রণা ভরা চোখগুলো আমাকে কি শান্তি দেয় বলে বোঝাতে পারবো না। কথা বলা শেষ করতে হাসতে হাসতে লোকটি চলে গেল। এদিকে কথাগুলো শুনে আমার গা গুলাতে লাগলো। নিজের মেয়ের কলিজা খেয়ে ফেলেছে, অথচ মা বুঝতেই পারলো না। অপরদিকে সমীর চৌধুরী আর নুরা পৌঁছে গেল সেই মেয়েটির কাছে, আর সেখান থেকে শুরু হলো ইনভেস্টিগেশনের নতুন মোড়। সমীর চৌধুরী ড্রয়িং রুমে বসলেন, আর সামনে অন্তি বসে আছে। অন্তি হলো
যে কিনা সাইকোর কবল থেকে বেঁচে ফিরছিল। সমীর চৌধুরী অন্তিকে ভালো করে অবলোকন করলো। তার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখলো তার সর্বকনিষ্ঠ আঙ্গুলে একটা তিল আছে, যেটা কিনা আগে পাওয়া প্রত্যেকটি লাশের 17টা আঙ্গুলের মধ্যে ছিল। মেয়েটি খুব ভয়ে আছে। মেয়েটিকে স্বাভাবিক করার জন্য সমীর চৌধুরী কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর জিজ্ঞাসা করলো, তোমার সাথে সেদিন কি হয়েছিল আমাকে একটু বর্ণনা করো। অন্তি বলা শুরু করলো, অন্য সব দিনের মতো সেদিনও আমি গিয়েছিলাম কলেজ করতে। কলেজ শেষে বাসায় ফিরবো এমন সময় একজন ভদ্রলোক আমার সামনে দাঁড়ালেন। আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? তোর বোন নাকি আমার বয়সী? আমি সরল মনে সত্য বলতে উনি কি যেন একটা করলেন। এরপর কি হলো আমার মনে পড়ছে না। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি লক্ষ্য করলাম আমি একটা থানার পাশে। কোনো থানা মনে নেই। আর লোকটি পুলিশ ড্রেস পরা। আমার মনে হচ্ছিল লোকটি পুলিশ। আমার ভীষণ ভয় করছিল। আমি সেখান থেকে কোনো রকম পালিয়ে বাসায় আসি। কিভাবে আসছি আমি সেটাও মনে করতে পারছি না। এরপর থেকে মানসিক ট্রমায় এরকম কিছুই মনে করতে পারছি না। আমার মাথায় খুব পেন হয়। মনে করতে চাইলেও আমি সব গুলিয়ে ফেলি। তবে এটা মনে হচ্ছে আমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। কিন্তু কি খারাপ হয়েছে সেটাও আমি মনে করতে পারছি না। সমীর চৌধুরী লক্ষ্য করলেন অন্তি বেশ ট্রমাটাইজ হয়ে আছে। তাই তাকে শান্ত করতে বলেন, আর কিছু বলতে হবে না, তুমি এবার আসতে পারো। অন্তি ভেতরে চলে গেল। অন্তির বাবা মা দুজনে বলে উঠল, স্যার, এরপর থেকে মেয়েটা আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো সাহসও সে করছে না। বাইরে নিতে চাইলে ভীষণ ভয় পায়। বাসায় ডাক্তার এনে চিকিৎসা করাবো সে সামর্থ্য আমার নেই। তাদের কথা শুনে সমীর চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, চিন্তা করবেন না, আমি একজন ডাক্তারকে পাঠিয়ে দেবো। সার্বিক যত চিকিৎসা লাগে সে এসে করবে। সে সাথে একজন সাইকিয়াট্রিস্টও পাঠিয়ে দেবো তার মানসিক শক্তি বৃদ্ধির জন্য। আপনার সাথে আমার একজন স্টাফ ছন্দ থাকবে, আপনাদের দেখাশোনা করবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এরপর সমীর চৌধুরী আর নুরা বের হলো। সমীর চৌধুরী বের হতে নুরা বলল, যতগুলো যতগুলো থানায় যতজন পুলিশ আছে সবার ছবি আমাদের লাগবে। এমনকি কিছুদিনের মধ্যে যারা চাকরি ছেড়ে দিয়েছে, বদলি হয়েছে, তাদেরও ছবি আমার লাগবে। যেহেতু বলছে লোকটি পুলিশের ড্রেস পরা ছিল, তার মানে যে আমাদের স্টাফের কেউ অথবা আমাদের স্টাফের আগে ছিল। স্যার, কাজটা একদিনে করা সম্ভব নয়, 2 দিন সময় দিতে হবে। সবার ছবি কালেক্ট করে এর উপর মেয়েটিকে দেখানোর জন্য প্রিন্ট করতে হবে। সমীর চৌধুরী জোরালো গলে বলেন, আমি বলছি একদিনে মানে একদিনে, এর বাইরে 1 ঘন্টাও না। নুরা চুপ করে দাঁড়িয়ে সমীর চৌধুরীর দিকে তাকালো। তার ধারণা লোকটি আর স্বাভাবিক হবে না, সব সময় রেগে থাকবেন। যদিও তার আগেই চোখগুলো নুরা বেশ উপভোগ করে, তাই হালকা হাসি বলে, স্যার, চিন্তা করবেন না, হয়ে যাবে। এদিকে কিছুক্ষণের মধ্যে অন্তিকে দেখার জন্য একজন ডাক্তার আসলো। তার শরীর থেকে ব্লাডের স্যাম্পল নিয়ে ওষুধ দিয়ে চলে গেল। পরদিন একজন সাইকিয়াট্রিস্ট আসলো। তার নাম তানহা। মেয়েটি বেশ সুন্দর এবং ব্যবহারও বেশ শীতল। এর আগে অনেক বিষয় নিয়ে তিনি রিসার্চ করছেন। রিসেন্ট এই বিষয়টা তাকে ভীষণ ভাবিয়ে তুলছে। তাই তিনি নিজ উদ্যোগ থেকে তিনি এই সাইকোটাকে নিয়ে রিসার্চ করতে চেয়েছেন। আর সেজন্য তিনি নিজ থেকে সমীর চৌধুরীর কাছে গিয়েছিলেন পারমিশন নেওয়ার জন্য। তানহার বেশ সুনাম আছে, তাই সমীর চৌধুরী তাকে দায়িত্ব দিতে দ্বিধাবোধ করেনি। তাই সেই দায়িত্ব পড়েছে তানহার উপর। তানহা অন্তির কাছে গিয়ে তার সামনে বসলো। তারপর তার সাথে কথা বলতে লাগলো। 1 ঘন্টা মেডিটেশন করলেন তিনি। তবে বুঝতে পারলেন মেয়েটি এখনও সঠিক তথ্য দেওয়ার মতো পরিস্থিতি নেই। সমীর চৌধুরীর কথা অনুযায়ী তিনি লোকটির অবয়ব বর্ণনা নিতে ভীষণ চেষ্টা করছেন, তবে সেটা আর হয়ে ওঠেনি। কারণ অন্তি কোনোভাবেই পুরোপুরি বর্ণনা দিতে পারছিল না। আর ভাঙা ভাঙা বর্ণনায় লোকটির অবয়ব আন্দাজ করা সম্ভব নয়। তিনি অন্তিকে স্বাভাবিক করে সেদিনের মতো বাসায় চলে গেলেন। সব কিছু বেশ উত্তেজনার সাথে এগোচ্ছে। নুরা সব ছবিগুলো কালেক্ট করে প্রিন্ট ইতিমধ্যে করেছে। সমীর চৌধুরীর বাসায় গিয়ে বসে বসে সূত্র মিলাচ্ছে। ইতিমধ্যে মিডিয়াগুলোতে বিষয়টা নিয়ে বেশ তুলপাড় চলছে। শহরে এক আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যাদের ঘরে 17 বছর মেয়ে আছে তাদের। তানহা বিষয়টা নিয়ে গবেষণা ইতিমধ্যে শুরু করছে। সমীর চৌধুরীর ধারণা এভাবে এগোতে থাকলে খুব দ্রুত সাইকোটাকে ধরা যাবে। কিন্তু তানহার ভাষ্য শুনে সমীর চৌধুরীর চোখ কপালে। আরও ইনভেস্টিগেশনে আরও এক নয়া মন নিল। আমি ঘাপটি মেরে বসে আছি। খাবার খেতেও বেশ ঘৃণা হচ্ছে। মানুষের মৃত্যু এত ভয়ঙ্কর হতে পারে এই অন্ধকার কুঠরিতে না আসলে বুঝতেই পারতাম না। মনে মনে সিদ্ধান্ত নিলাম জানলার ছিদ্র দিয়ে ওই কাঁচি দিয়ে চেঁচে বড় করব। যে ভাবনা সেই কাজ। আশার গতিবিধি আমি বুঝে গেছি। এই আসার আগে জানলার ছিদ্র চেষে বড় করব। তারপর একটা কাপড় দিয়ে মুড়ে রাখবো, যাতে করে বাইরের আলো বাতাস না আসতে পারে। কাঁচিটা থেকে বিদঘুটে গন্ধ আসছে, তবুও নাক চেপে হাতে নিয়ে ছিদ্রটা বড় করতে লাগলাম। বেশ ধারালো হতে চারপাশটা চেঁচে দিতে তেমন বেগ পোষাতে হচ্ছে না। তবে কাঠ ভীষণ শক্ত হয়,
একদিনে খুব বেশি করা যাবে না, প্রতিদিন খুব অল্প অল্প করে এ কাজ করতে হবে, না হয় ধরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আজকে যতটুকু পারলাম করলাম, বাকিটা পরের দিনের জন্য রেখে দিলাম। আমার রুমে কিছুক্ষণ পরে আসলো, এসে তার তৃতীয় বর্ণনাটা করতে লাগলো। আমার ছিল এক অন্ধ মেয়ে, মেয়েটি ভিক্ষা করতো। আমি মেয়েটিকে সাহায্যের কথা বলে এখানে নিয়ে আসি। মেয়েটা অন্ধ ছিল, তাই তার ধারণাটা আমাকে ভীষণ আনন্দ দিছিল। অন্ধ মেয়ের চোখের মধ্যে ঘৃণা ফুটে ওঠার ব্যাপারটা আমাকে ভীষণ আনন্দ দেয়। আর মৃত্যুর যন্ত্রণা ছটপট করে সে মুখটা, সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়। তাকে মেরেছিলাম ফুটন্ত গরম পানিতে চুবিয়ে, আর সারা শরীর যন্ত্রণায় চিৎকার করেছিল। একদিকে টেলিভিশনে গান বাজছিল, অপরদিকে তার চিৎকারে আমি নাচছিলাম। আমার বুকটি একটু দয়াময় হয় না। এই নৃশংসতা আমাকে ভীষণ আনন্দ দেয়। টমিকে আমি ওই দিয়ে বিষয়টা চুপ করে খাইয়েছিলাম। সে তৃপ্তি করে খেয়ে নিছিল, তাকে আমি বোঝাতে পারবো না। ওনার বর্ণনা শোনার পর আমার কেবল কলিজা নড়ে উঠল। মেয়েটি এসেছিল সাহায্যের জন্য, অন্ধভাবে একটা মানুষকে বিশ্বাস করে সাহায্যের জন্য এসেছিল। কে জানতো তার জীবনে নেমে আসবে এমন বিভীষিকাময়। আমার চোখে মুখে কষ্টের যন্ত্রণা হতে লাগলো। আমার যন্ত্রণা দেখে হাসতে হাসতে বলল, এর আগে সবাইকে সরাসরি মেরে ফেলা উচিত হয়নি। তোর মতো করে সবাইকে তিলে তিলে মারতে পারতাম, তাহলে খুব ভালো হতো, আনন্দ বেশি হতো। তোর পর সবাইকে আমি এভাবে তিলে তিলে মারবো। 117টা টার্গেট আমি পূরণ করব। আবারও খুনিটা হাসলো, তারপর চলে গেল। আমার ভেতরে এক কালো আধার যেন গ্রাস করছে। যতই দিন পার হচ্ছে ততই মৃত্যু ভয় আমাকে পাগল করে দিচ্ছে। এদিকে ইনভেস্টিগেশনের নতুন মন নিল। জানা গেল অন্তি অনেকদিন যাবৎ সিনোফোজিয়া রোগে আক্রান্ত। সে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করে একটা স্টোরি বানিয়ে নিজের উপর প্রয়োগ করে ফেলে। তার বাবা মা রোগের জন্য অনেক ডাক্তার দেখেছেন, তাদের ভাষ্যমতে রোগটা ছেড়ে গিয়েছে। আর এখন ঘটনাটা হয়তো তার সাথে ঘটেছে, কারণ এর আগে যত ঘটনা ছিল মিথ্যে হলেও তারা বুঝতে পারতো। এরপরে ঘটনাটা এত জীবন্ত যে তাদের ধারণা তাদের মেয়ে এই রোগ থেকে বলছে না, এটা তাদের মেয়ের সাথে ঘটেছে। তানার ভাষ্যমতে অন্তি খুব সহজে একটা বিষয় কল্পনা করে স্টোরি বানায়। যেহেতু সে আগেও এই কাজ করেছে এবং বারবার বিষয়টি তার পরিবার বুঝতে পেরেছে, তাই তার ব্রেন এটাও বুঝে গেছে যে কীভাবে বললে পরিবারকে বিশ্বাস করানো যাবে। তাই তার ব্রেন একই সাথে স্টোরি ক্রিয়েট করছে, আবার একই সাথে পরিবারকে বোঝানোর জন্য বিভিন্ন ট্রিক্স ফলো করছে। সিজোফ্রেনিয়া রোগের এটাও কারণ হতে পারে এটা একটা রোগ। সমীর চৌধুরী বিষয়টা শুনে তানহাকে বলে, দেখুন অন্তি, এটা সত্যি হতে পারে, কারণ বিষয়টা ঘটেছিল তার সাথে আরও অনেক আগে। তখন সাইকোটার বিষয়ে আমরা জানতাম না ঠিক, আর মেয়েটার পরিবারও তাই বলেছে যে মেয়েটা সে সময় থেকে এখন পর্যন্ত স্বাভাবিক না। তানহা এবার আবারও নতুন তথ্য দিল। মেয়েটা তার 17তম জন্মদিনে বাবার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট চেয়েছিল, আর সে ফোনটা কিনে দেয়নি বলে মেয়েটা বাসা থেকে বের হওয়ার সময় মন খারাপ করে বেরিয়েছিল আর ফিরছিল অনেক পর। এরপর হয়তো মেয়েটা তার পরিবারকে এমন একটা স্টোরি বানিয়েছে। যেহেতু সে মানসিক রোগী, এসব রোগী যে কোনো সময় যে কোনো বিষয়ে করে স্টোরি বানাতে পারে। আমি অন্তিকে আরও অবজার্ভ করব, তবে পরামর্শ থাকবে অন্তির উপর ভরসা করে পুরো ইনভেস্টিগেশন না আগানো। সমীর চৌধুরী চুপ করে বসে রইল। সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে। যে আশা নিয়ে সে বসেছিল সেটা এখনই শেষ। এর মধ্যেই নুরা প্রবেশ করলো রুমে, আর সাথে সাথে গড় গড় করে কিছু তথ্য দিল, যা সমীর চৌধুরীর মনে নতুন প্রশ্নের সূত্রপাত ঘটল। নুরা সমীর চৌধুরীকে বলল, প্রতিটি খুন শত্রুকে ঘিরে। অন্তি, আমরা প্রতিটা পুলিশ অফিসারকে দেখিয়েছি, তবে কেউ চিনতে পারেনি। কিন্তু 2017 সালে একজন পুলিশ অফিসার গায়েব হয়ে গিয়েছিল। তার তদন্ত থানায় এখনও চলমান, তবে আশানুরূপ কোনো ফল পায়নি। সে লোকটি 17 নম্বর বাসায় থাকত। কেস চলাকালীন এমন আশ্চর্য এক ঘটনা ঘটে। কেসের সকল ফাইল এবং লোকটির ছবি কারা যেন পুরোপুরি নিশ্চিন্ত করে দিয়েছিল। আমার মনে হয় 2017 সালে হারিয়ে যাওয়া সে পুলিশই, কারণ অন্তি বলেছিল লোকটির পুলিশের পোশাক পরা ছিল। আমার মনে হচ্ছে লোকটি তার আগেই পোশাক পরেছিল, আর হয়তো এই খুনগুলো করার জন্যই তিনি হঠাৎ করে গায়েব হয়ে গেছিলেন। পরবর্তীতে একটা মাস্টার প্ল্যান একের পর এক করেছেন। হঠাৎ করে 2017 সালে কেন তিনি গায়েব হয়ে গেছিলেন তার কোনো ধারণা পাওয়া গেছেনি। তবে যতটুকু ধারণা করতে পেরেছি, সে থানার ভেতরকার কোনো ঝামেলা ছিল, অথবা সেগুলো করার জন্য নিজেই গায়েব হয়ে গেছিল। আর সব মিলিয়ে বিষয় হলো যে থানা থেকে পুলিশ অফিসার গায়েব হয়েছে সে থানার লোকেশনে 17 নম্বর রোডে। আর হিসাব করে দেখা গেছে দক্ষিণ থেকে উত্তরে গেলে, উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর রাস্তা দিয়ে গেলে উভয় দিক থেকে থানাটি 17 নম্বরে হয়।
এই পুলিশ অফিসারের নাম সান্নিধ্য। তিনি কখনো ছবি তুলতেন না, কখনো গ্রুপ ফটো, কখনো সোশ্যাল মিডিয়াতে তার ছবি থাকতো না। থানায় যে ছবি ছিল সেটাও গায়েব হয়ে গেছে। এটা আমার ধারণা তিনি সরিয়েছেন, যাতে করে খুব সহজে তিনি করতে পারেন আর ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। সমীর চৌধুরীর ভাবনায় নতুন মন নিল। সে নুরার দিকে তাকিয়ে বলল, সে থানায় যে সময় সান্নিধ্যর সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে আসুন। একজন ভালো স্কেচ আর্টিস্টকে দিয়ে লোকটির একটা স্কেচ অঙ্কনের চেষ্টা করুন। আর আরেকটা বিষয় ভুলে গেলে হবে না, রিসেন্ট যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে স্যার, মেয়েটার নাম আদ্রিসা। মেয়েটির একটি ছবি অনেক কষ্টে জোগাড় করছি। মেয়েটি দেখতে অপরূপ সুন্দরী, আর মেয়েটি পড়াশোনায় খুব একটা এগোতে পারেনি। মেয়েটির বাবা মা 1 বছর হয়েছে এ বাসা ভাড়া নিয়েছে। নুরা আদ্রিসার ছবি সমীর চৌধুরীর দিকে এগিয়ে গেল। ছবিটা দেখে সমীর চৌধুরীর বুকটা কেঁপে উঠল। এ মেয়েকে সে দেখেছিল কয়েকদিন আগে রাস্তা দিয়ে হাঁটতে। সেদিন সে কিডন্যাপ হয়েছিল, সেদিনই মেয়েটাকে দেখেছিল। অথচ এই মেয়েটা সাইকোর বলে শিকার হবে কে জানতো। সমীর চৌধুরী এখন দুটো ফোকাস, যে অফিসার একটি স্কেচ তৈরি করার পাশাপাশি এই মেয়েকে উদ্ধার করা। এ পর্যন্ত হয়েছে, এমন কোনো আলামত যেহেতু পাওয়া যায়নি, সেহেতু মেয়েটা এখনও জীবিত। এদিকে আমি আমার মতো করে চালাচ্ছি, নিজের মতো করে একটি ছিদ্র চেপে ভালোই বড় করছি। বাইরে তাকিয়ে বুঝতে পারলাম এ পাশটা কেবল ছাদ। তবু একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। আপাতত সুযোগ খুঁজছি কীভাবে আমি এখান থেকে আমার বার্তা পাঠাতে পারবো। খুব জোরে চিৎকার করলে শুনে দিতে পারে, এতে আমার বিপদ বাড়তে পারে। তাই নিজেকে সামলে বুদ্ধি বের করার চেষ্টা করছি। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো। আশেপাশে হন্য হয়ে কাগজ করতে লাগলাম। অবশ্যই রান্না করে একটা চিপায় কাগজ পেলাম, আর সেখানে একটা কলম পেলে হতো। তবে শত খোঁজাখুঁজিরও পেলাম না। তাই সবচেয়ে নৃশংস একটা কাজটা করলাম। কাঁচি দিয়ে নিজের হাতের একটু অংশ কেটে বের করলাম, আর সেখান দিয়ে কাগজটায় লিখলাম, আমাকে হেল্প করুন। এক সাইকো আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। ছাদের পাশের ঘরটায় আমি আটকা পড়েছি। কারো কাছে যদি এই কাগজটা পৌঁছে থাকে, আমাকে সাহায্য করুন। কাগজগুলো লিখে ছিদ্রটা দিয়ে কাগজটা ঢিল মারলাম। মনে হলো বাসাটা 7 তলা কি 8 তলা। আমার ধারণা নিশ্চয় বাসার আর কেউ থাকে, আর কেউ না না কেউ ভাবে ছাদে আসবে। কেউ যদি এসে কাগজটা কৌতূহলবশত খুলে পড়ে, তাহলে সেখান থেকে রক্ষা মিলবে। সে আশায় কাগজটি ঢিল দাও, তারপর আবার ছিদ্রটা আটকে দিয়ে আগের জায়গায় বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে আসলো, এসে পুরো ঘর শুকতে শুকতে বলল, তাজা ঘ্রাণ কোত্থেকে আসতেছে রে? এ বলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ভয়ে আমার কলিজা নড়ে উঠল। কোনোভাবে জানলার ছিদ্র আবিষ্কার করলে আমার আর এখান থেকে বের হতে লাগবে না। দম বন্ধ হয়ে যেতে লাগলো। ভাবতে ভাবতে ওই জানলার পাশে দাঁড়ালো, আর আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। নূরা সে সময়কারে সান্নিধ্যের খুব কাছের একজন বন্ধুর কাছে গেল। তার নাম জয়নাল। তাকে নিয়ে একজন আর্টিস্টের কাছে সর্বোচ্চ চেষ্টা করে সান্নিধ্যের একটা স্কেচ অঙ্কন করলো। প্রায় 6 ঘন্টা চেষ্টার ফলে একটা স্কেচ অঙ্কন করতে সক্ষম হয়েছে। স্কেচ অঙ্কনের সাথে সাথে নূরা তো সমীর চৌধুরীর কাছে গেল। সমীর চৌধুরী স্কেচটা নিয়ে সরাসরি অন্তির কাছে গেল। অন্তির চিকিৎসা চলমান। সে এখনও স্বাভাবিক না, এখনও ট্রমা থেকে বের হয়ে পায়নি। অন্তিকে স্কেচটা দেখানোর পর অন্তি বেশ পাগলামি করতে লাগলো। চিৎকার করে বলল, তবে ইনি সে লোক কিনা সেটা ক্লিয়ার করে বলল না। সমীর চৌধুরী আর তা না, অন্তির এমন মানসিক পরিবর্তন ধরে নিয়েছে এটাই। এবার পুরো শহর জুড়ে সান্নিধ্যকে খুঁজতে লাগলো। অবশেষে সান্নিধ্যের দেখা মিলল। তাকে ধরে থানায় নিয়ে আসা হলো। সান্নিধ্য বেশ অবাক হলো, তাকে কেন থানায় আনা হলো সেটা ভেবে। সমীর চৌধুরী সান্নিধ্যকে বলল, এতগুলো কেন করেছেন? সান্নিধ্য সোজাসাপটা উত্তর, প্রমাণ ছাড়া আপনি আমাকে বলতে পারেন না। দেখুন, আমি থানা পুলিশ এগুলো থেকে একদম নিজেকে দূরে সরিয়ে গুটিয়ে নিয়েছি। আমি এই নোংরা জগতে আর আসতে চাই না বলেই নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্তু এত বছর পর আপনারা আমার অহেতুক কারণে আমাকে তুলে আনলেন। সমীর চৌধুরী সান্নিধ্যের সামনে বসে বললেন, প্রথমে থানা থেকে পালিয়েছেন যাতে করে আপনি করতে পারেন। আপনাকে কেউ যাতে না চেনে, থানা থেকে এমনকি সব জায়গা থেকে আপনার ছবি সরিয়ে নিয়েছেন যাতে করে পর আপনাকে কেউ চিনতে না পারে। এরপর এত বছরের মাস্টার প্ল্যান করে একের পর এক করেছেন, তাই না? আপনি কি ভেবেছিলেন পুলিশ কিছু করবে না? পুলিশের নাকের ডকা দিয়ে চলে যাবেন? কিন্তু সেই তো ধরা পড়লেন। এখন বলেন কেন এই খুনগুলো করেছেন? আর 17 সংখ্যার মধ্যে কী এমন আছে? সমীর সাহেব, আপনার জায়গায় আমি একসময় ছিলাম। আমারও জানতে ইচ্ছে করে এই 17 সংখ্যার মধ্যে এমন কী আছে যাতে করে আমার 17 বছরে বয়সী মেয়ে খুব করা হলো। আমার মেয়ের লাশ আমি পেয়েছিলাম ড্রেনের মধ্যে। কি আছে এই 17 সংখ্যার মধ্যে? সেখানে আমাকে কুকুরের মতো 17 তারিখে থানা থেকে বের করে দেওয়া হলো।
17 বছরের চাকরি ছেড়ে আমাকে যেতে হলো। আমি কেন গায়েব হব? আমাকে গায়েব করা হয়েছে। আমাকে বাধ্য করা হয়েছে থানা থেকে চলে যেতে। মিথ্যে কেসের আসামি হওয়া থেকে এই শ্রেয়। আমার মান সম্মানের ভয় ছিল। সেদিন মিথ্যে কেসে জালে ফাঁসিয়ে আমাকে থানা ছেড়ে নিজের পরিবার নিয়ে চলে যেতে হয়েছিল। আমি যদি থানা ছেড়ে না যেতাম, আমার পরিবার সবাইকে মেরে ফেলতো। আমার মেয়ে, স্ত্রী আর আমার একমাত্র ছেলের জীবন বাঁচাতে থানা ছেড়েছিলাম। কিন্তু কিছুদিন আগে আমার মেয়ের লাশ ড্রেনে পাওয়ার পর যখন থানায় গেছিলাম, তখন আমার কেস নেওয়াই হয়নি। তারা আমাকে সবার সামনে আনতেই চায়নি। তারা তো আমাকে লুকিয়ে রাখতেই পছন্দ করে। এখানে আমার দোষ কোথায়? আমিও 17 সংখ্যার মধ্যে কী আছে সে উত্তর খুঁজছি। কেননা ও হুট করে আমাকে মিথ্যে আসামি বানিয়ে থানা ছাড়তে বাধ্য করা হয়েছিল। আমি তো সেটা জানতে চাই। সমীর চৌধুরী সান্নিধ্যের কথা শুনে থমকে গেল। কি বলবে বুঝতে পারছে না। সান্নিধ্য থেকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে হতে পারে। তারপরে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন থাকায় তাকে আপাতত আটকে রাখা হয়েছে। নুরাকে দায়িত্ব দিয়েছে সান্নিধ্যের সকল তথ্য বের করে নিয়ে আসা। নুরা প্রতিদিনকার মতোই আবার নতুন করে উদ্ঘাটনে লেগে পড়ল। এদিকে আমার জ্ঞান ফিরল। আমি একদম স্বাভাবিক আছি। আমার কিছুই হয়নি। তবে বুঝতে পারলাম জায়গা পরিবর্তন হয়েছে। আমি আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমি নেই। আমি একটা সুন্দর পরিপাটি গুছানো সুন্দর বাসায় আছি। আর চারিদিকে সব ধরনের খাবার পানি দেওয়া। জায়গা পরিবর্তন হওয়াতে আমার ভেতরটা কেমন যেন অশান্তিতে ভরে গেল। একটা আশার আলো ছিল, সেটা এখান থেকে বের হওয়া সেটা বিলীন হয়ে গেল। বুক ফেটে কান্না আসতে নিচ্ছে, যেন আটকে যাচ্ছে বারবার। এই তিলে তিলে মৃত্যুর থেকে একেবারে মৃত্যু যেন অনেক স্ট্রো। এদিকে অন্তির অবস্থা হুট করে খারাপ হয়ে গেল। বাসায় রাখার মতো অবস্থা একদম নেই। তাই বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। আর সেখান থেকে কাহিনী নতুন মোড় নিল। 17 কেবল সংখ্যা না, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।